দুঃখজনক হলেও সত্যি যে অনেক রাজনীতিবিদ যখন মন্ত্রিত্বের চেয়ারে গিয়ে বসেন, অনেক নীতি পলিসির নাম উনি প্রথমবারের মতো শুনেন বা জানেন। একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই তো জুলাইটা তৈরি হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু ক্ষমতায় বসেছেন। ১৭ বছর কিন্তু বাংলাদেশের রাষ্ট্রটা ফাংশনাল ছিল না। গুণগত পরিবর্তনটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। পলিটিক্সটা কিন্তু আস্তে আস্তে ডিফিকাল্ট হয়ে উঠছে। দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের 50 মিনিটস। দর্শক, আজকে আমরা আলোচনা করব, অবশ্যই আপনারা জানেন এটিতে রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি আমরা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বদলে যাওয়ার পথে। এটি একটি অনেক বড় বিষয়, বদলে যাওয়ার পথে। সেটি নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, শুরু থেকে ডান দিক থেকেই পরিচয় করে দিই, কবি হাসান হাফিজ। তিনি কালের কণ্ঠের সম্পাদক এবং একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাবেরও সভাপতি। আপনাকে ধন্যবাদ। স্বাগত আমাদের ধন্যবাদ। স্টুডিওতে। আর আমার সঙ্গে আছেন মারুফ মল্লিক, ডক্টর মারুফ মল্লিক। তিনি প্রবাসী সাংবাদিক, দেশেও থাকেন এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে ইতিমধ্যেই দেশে একটি বড় স্থান করে নিয়েছেন এবং নাম কুড়িয়েছেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আলোচনায় যাবার আগে ডক্টর হাসান হাফিজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বদলে যাবার পথে আমাদের যে একটি যাত্রা শুরু হয়েছে, নতুন সরকার, নতুন সবকিছু এবং সংস্কৃতিতেও আমরা বেশ কিছু নতুন কালচার দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু কালচার ভাঙার চেষ্টা করছেন, অতীতের প্রথা ভাঙার চেষ্টা করছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? খুবই ইতিবাচকভাবে দেখছি। আসলে আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই তো জুলাইটা তৈরি হয়েছে। এবং আপনি দেখেন আজকে ফেব্রুয়ারি মাস চলছে, মহান শহীদ, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তারাও কিন্তু পরিবর্তনের জন্য, বদলে যাওয়ার জন্যই কিন্তু জীবনটা দিয়েছিলেন। মাতৃভাষার উপরে যেই নিপীড়ন নেমে এসেছিল এবং অসম্মান, অপমান, সেই তার বিরুদ্ধেই কিন্তু ফুঁসে উঠেছিল মানুষ এবং রক্ত দিয়ে কিন্তু মাতৃভাষার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে এবং সেটা বিশ্ব সভ্যতার অংশ হয়েছে এখন। সেটাও কিন্তু একটা বদলে যাওয়ারই ইতিহাস এবং একটা নতুন ঐতিহ্য তারা তৈরি করেছেন। বিশ্বের প্রায় সব দেশেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সম্মানের সঙ্গে, গাম্ভীর্যের সঙ্গে ২১শে ফেব্রুয়ারি। এবং আমাদের বাংলাদেশে যেরকম একটা দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন হয়েছে, সেটাও একটা মানে জন আকাঙ্ক্ষারই একটা প্রতিফলন। শান্তিপূর্ণ একটা নির্বাচন, গণতন্ত্রের পথে অভিযাত্রা এবং জুলাই চেতনা, যেটা বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ গড়ে তোলা, মুক্তচিন্তার একটা বাংলাদেশ গড়ে তোলা, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা লালিত, শান্তিপূর্ণ একটা স্থিতিশীল এবং সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের যেই প্রত্যাশা, সেইটার ভিত্তিতেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে এবং আমাদের নির্বাচনটা হয়েছে। আমরা গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে আছি। আমরা এটাকে সংহত করব। অবশ্যই আমরা ইতিবাচক দিকে গুণগত পরিবর্তন আমরা সাধন করব এবং বদলে আমরা অবশ্যই যাব। সেটা ভালোর জন্য বদলাবো। আমরা যেরকম অতীতে আমরা নিষ্পেষণ দেখেছি, স্বৈরশাসন দেখেছি, সেটা থেকে আমরা মুক্ত চিন্তার মধ্যে প্রবেশ করব এবং একটা শান্তিপূর্ণ সহাবস্থানের সব ধর্মের, সব বর্ণের মানুষ সবাই মিলে একটা আমরা বাংলাদেশ গড়ে তুলব, একটা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। সেটাই আমাদের প্রত্যাশা এবং সেটা অন্তহীন, বদলে যাওয়াটা কিন্তু অন্তহীন প্রক্রিয়া। এটা কিন্তু কখনো চলতেই শেষ থাকবে হবে এবং না। এইটা যুগের চাহিদা অনুযায়ী বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞানসম্মতভাবে, বাস্তবোচিতভাবে কার্যকর একটা প্রক্রিয়া যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, স্বচ্ছ, সদিচ্ছা এবং দেশপ্রেমের ভিত্তিতে যদি আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন। একটা প্রগতিশীল বাংলাদেশ আমরা চাই, ধর্মান্ধতা থেকে মুক্ত, গোঁড়ামি থেকে মুক্ত এবং মুক্ত চিন্তার একটা স্বাধীন একটা পরিবেশ। সেখানে আমরা দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করব। স্বাধীনতা মানেই তো স্বেচ্ছাচার নয়, সেখানেও কিন্তু একটা শৃঙ্খলা আছে, সেখানেও একটা সীমাবদ্ধতা আছে। আমরা যেন সেটাও ভুলে না যাই। আমরা অরাজকতা, হানাহানি, বিদ্বেষ থেকে মুক্ত হয়ে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে আমরা যেন পারস্পরিক একটা আস্থার জায়গা তৈরি করতে পারি, একটা ধৈর্যের, সহিষ্ণুতার একটা সংস্কৃতি যেন গড়ে তুলতে পারি। আচ্ছা, ডক্টর মারুফ মল্লিক, আপনি প্রবাসে থাকেন। তো বদলে যাবার পথে আমরা যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশের এই যে বদলে যাওয়ার যে চিত্রটা, আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে একজন সাংবাদিক হিসেবে, একজন বিশ্লেষক হিসেবে এবং একজন প্রবাসী হিসেবেও কিভাবে দেখেন, সেটি দিয়ে শুরু করতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। হাফিজ ভাই যেটা বললেন যে আসলে এটা বদলে যাওয়ার প্রসেসটা তো আসলে এন্ডলেস, একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এটার সঙ্গে আসলে নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন আইডিয়া বা ধারণার সঙ্গে আপনাকে খাপ খাওয়াতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তো কিছু পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভাষণ, তার যদি ভাষণের শব্দ চয়ন, কথা বলার ভঙ্গিমা, এইটা যদি দেখেন তাহলে তো অবশ্যই আমরা বলবো যে মানে বদলে যাওয়ার সংস্কৃতিটা দুই ধরনের। একটা হচ্ছে ব্যক্তির পরিবর্তন, যারা আমাদের রাজনৈতিক নেতৃত্বে থাকবে, যারা সামনের সারিতে থাকবে, যেমন আমি প্রধানমন্ত্রীর কথা বললাম। আর একটা হচ্ছে কালেকটিভ চেঞ্জ, যে আমাদের সম্মিলিত চেঞ্জ, দল হিসাবে বিএনপি কি আচরণ করছে বা সমাজে আমরা গোষ্ঠী হিসাবে কিভাবে আচরণ করছি। তো আমার কাছে তো বেশ ইতিবাচকই মনে হচ্ছে। আমি যেটা বললাম যে প্রধানমন্ত্রীর ভাষণে আপনি দেখবেন যে ওনার পুরো নির্বাচনী ক্যাম্পেইনে উনি প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি আক্রমণ করেন। আক্রমণ তো দূরের কথা, কথাই বলেন নাই। এবং 25শে ডিসেম্বর উনি যেদিন দেশে ফিরে আসলেন, পলাতক শেখ হাসিনার সরকার বা ফেসিবাদকে তিনি কিন্তু ফেসিবাদের কথা বলেছেন, কিন্তু ব্যক্তি আক্রমণ যেটা সেটা বলেন নাই। এবং তার বক্তব্যের সবচাইতে যে ইতিবাচক দিকটা আমার কাছে মনে হচ্ছে তার যে কথাবার্তা আর কি, যে মানে একটা পরিকল্পনা বা অযথাই বিরোধী পক্ষের সমালোচনা, গালিগালাজ করে সময় নষ্ট না করে যে সামনে কিভাবে আপনি দেশ গড়বেন, যে বদলে যে যাচ্ছেন, এখন বদলে যাইতে হইলে তো আপনাকে কিছু পরিকল্পনা লাগবে। এবং তিনি সেটা একটি কথা আমি ইনক্লুড করতে পারি কিনা আপনার সঙ্গে, যে তিনি বারবার একটি কথা বলেছেন যখন ভাষণ দিয়েছেন বিভিন্ন স্থানে। হাফিজ ভাই আপনিও খেয়াল করেছেন যে তিনি বলেছেন যে আমি যদি কারো সমালোচনা করি তাতে আপনাদের কোনো লাভ হবে কিনা, জি অডিয়েন্স যারা তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। জি এখন এই সংস্কৃতিটা যদি উনি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন, ওনার দলের নেতাকর্মীদের পাশাপাশি দেশের মানুষের মধ্যে, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন হবে আমাদের রাজনীতির। কারণ আমাদের অতীতের রাজনৈতিক অভিজ্ঞতাতে আমরা দেখেছি প্রতিপক্ষকে নিয়ে অযথা সমালোচনা। মানে একটা সময় ছিল না, ফেসিবাদের আমলে বিএনপি যখন নানাভাবে নির্যাতিত, জর্জরিত, মাঠে নামতে পারছে না, একদিকে পুলিশের পেটোয়া বাহিনী, আরেকদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। তো স্বভাবতই যে বিএনপি তো কোনো মিলিটেন্ট ফোর্স না, বা একটা সাধারণ রাজনৈতিক দল। তো এইরকম সংঘবদ্ধ সরকারি বেসরকারি মিলিটেন্ট ফোর্স, কারণ ছাত্রলীগও আর্মড ছিল ওই সময়, তারা অস্ত্র টস্ত্র নিয়ে নামতো। তো এদের পক্ষে তো বিএনপির পক্ষে মাঠে নামা সম্ভব ছিল না, যুদ্ধ তো করা সম্ভব না। তো ওই সময় দেখতেন যে কি বিএনপির কে নিয়ে আওয়ামী লীগের লোকজন খুব ঠাট্টা তামসা বা ইয়ার্কিমূলক আওয়ামী লীগের মন্ত্রীরা, যে হাসান মাহমুদ সহ অন্যান্যরা কথা বলতেন। কিন্তু এখন আওয়ামী লীগ কিন্তু পলাতক এবং তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এরপরেও দেখবেন বিএনপির লোকজন কিন্তু যথেষ্ট আওয়ামী লীগের বিষয়ে যথেষ্ট সংযত, পরিশীলিত ভাষায় কথা বলছেন। এবং মহাসচিব নিজেও বলেছেন নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁয়ে, যে যারা আসলে অপরাধ করে নাই তাদের ক্ষেত্রে তো আসলে আমাদের বিবেচনা করতে হবে, যারা অপরাধী। এটা কিন্তু একটা আমরা পরিবর্তন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। রাজনৈতিক হ্যাঁ, সংস্কৃতির পরিবর্তন এইটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন, যে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে প্রবণতা। এবং ধরেন আওয়ামী লীগকে নিয়ে কিন্তু বাংলাদেশের একটা স্বাধীন দেশের ইতিহাসে আওয়ামী লীগ যা করেছে, আওয়ামী লীগের ইতিহাস কিন্তু গণহত্যার ইতিহাস, ফেসিবাদের ইতিহাস। 71-এর পরে যে আসলো, বাকশাল কায়েম করলো, একদলীয় শাসন, সেইখানেও দেদারসে রক্ষী বাহিনী দিয়ে তারা মানুষ মারছে, নির্যাতন, নিপীড়ন। একই কাজ কিন্তু গত 17 বছরে করেছে। মানে বাই নেচার দলটা একটা ফ্যাসিস্ট পার্টি। তো সেই ফ্যাসিস্ট পার্টির বিরুদ্ধেও কিন্তু মানে বিএনপি যথেষ্ট, আমি বলবো যে পরিশীলিত সংযত আচরণ করেছে, এবং আইনের মাধ্যমে আওয়ামী লীগের যারা অপরাধী বা গণহত্যায় জড়িত, লুটপাটে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এর বাইরে বিএনপি আমার মনে হয় যে একটা ভালো রাজনৈতিক উদাহরণ তৈরি করছে। এটাই তো পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ, এবং এটাই তো হওয়া উচিত। জি, আপনার কাছে আবার আসবো। হাসান হাফিজ, তিনি একটি কথা বলেছেন যে আসলে কালেকটিভ হবে নাকি পরিবর্তনটা ব্যক্তির পরিবর্তন হবে, মানে সেটি কতটা জরুরি। আর হচ্ছে আমরা একটি সরকার পরিবর্তনের পরে যেটি দেখি যে বিভিন্ন স্থানে মানুষগুলো পরিবর্তন হয়, কিন্তু সংস্কৃতির কোনো পরিবর্তন হয় না। এবার কি সেটি হবে কিনা? অবশ্যই হবে, তবে রাতারাতি হবে না। একদিনের মধ্যে এটা আশা করাটা ঠিক হবে না। যে কোনো কিছুরই একটু বদলাতে তো সময় লাগে। কারণ আমাদের এটা মজ্জাগত হয়ে গেছে। আমাদের যে দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দীর্ঘকালের মধ্যে আমরা বসবাস করেছি। তো তো একটা আপনি এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে আপনি পরিবর্তনটা আশা করতে পারেন না। তবে ট্রেন্ডটা শুরু হয়েছে। এটা নিশ্চয়ই ভালো জিনিসের কিন্তু দ্রুত ছড়ায় না, খারাপ জিনিসটা কিন্তু ছড়িয়ে যায়। আপনি একটা খারাপ খবর কিন্তু দ্রুত মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। ভালো জিনিসটা আমরা ইগনোরই করি। মানুষের চোখটা কিন্তু খারাপ দিকেই যায় আসলে। এইটা হলো মানুষের একটা সহজাত প্রবৃত্তি কিংবা প্রবণতা বলতে পারেন। তবে অবশ্যই চেঞ্জ হবে। এবং আপনি দেখেন যে এর মধ্যে আমরা যা দেখেছি
রাজনৈতিক সংস্কৃতিতে যে সহনশীলতার একটা ব্যাপার আমরা দেখেছি, অতীতচারিতা থেকে মুক্তি আমরা দেখেছি, হিংসা বিদ্বেষ অসূয়া প্রতিহিংসা জিঘাংসা এগুলি থেকে আমরা মুক্তি আমরা পেতে যাচ্ছি আশা করা যায়। এটা হতে সময় লাগবে এবং এইটার নেতৃত্বটার উপরে নির্ভর করবে, দৃঢ়তার উপরে নির্ভর করবে, যেহেতু তারা জনগণের ম্যান্ডেট পেয়েছে, নিরঙ্কুশ ম্যান্ডেট পেয়েছে, সুতরাং তাদের মধ্যে সেই শক্তিটা সঞ্চালিত হয়েছে এবং তারা যদি সেটাকে ঠিকমতো কার্যকরভাবে সদিচ্ছার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি এটাকে কাজে লাগাতে পারে, তাহলে অতি অবশ্যই আমাদের মধ্যে হতাশার কোনো কারণ থাকবে না। উনি প্রবাসী মানুষ, আমি প্রবাসীদেরকে আমি মনে করি আমাদের থেকে বেশি দেশপ্রেমিক। আমি কিন্তু কয়েকটা জায়গায় আমি বলেছি, সংবিধান সংস্কার কমিশনে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল, নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে। আমি সেখানে বলেছি যে প্রবাসীরা আমাদের থেকে বেশি দেশপ্রেমিক এবং আমি মনে করি যে প্রবাসীদের মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্ব থাকা উচিত, কারণ তাদের কষ্টে শ্রমে ঘামে অর্জিত যেই অর্থ সেটার দিয়েই কিন্তু আমাদের লাইফ লাইন এবং আমাদের গার্মেন্টস দুইটাই মূল খাত। কিন্তু এর মধ্যে গত ১.৫ দশকে ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু, ব্যক্তিগত গোষ্ঠীগত অহংকার এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য, কিয়ামত পর্যন্ত ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, তো সেই ধ্বংসস্তূপ থেকে, এই করটির থেকে নতুন অঙ্কুরের উদ্গমের জন্য একটু সময় আমাদের দিতে হবে এবং আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে কিন্তু বদলাতে হবে ভেতর থেকে। আমি মনে করি 18 কোটি মানুষকে বদলাতে হবে, শুধু রাজনৈতিক দলগুলি বদলালে তো হবে না। আপনি দেখেন জামায়াত ইসলামী শহীদ মিনারে গেছে প্রথমবারের মতো ৭৪ বছরের ইতিহাস, সেটাও তো একটা বড় পরিবর্তন, এটা একটু বদলে যাওয়া। নিশ্চয়ই তাদেরকে সে প্রশ্ন করা হয়েছে, কিন্তু তারা বলেছে রাষ্ট্রীয় আচার আমরা মানতে এখানে এসছি। এই প্রশ্ন কেন, সেটা বিব্রতকর ছিল, কিন্তু আপনি মোটা দাগে যদি দেখেন এটাও তো একটা অর্জন, অবশ্যই পরিবর্তন এবং একটা জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। 180 দিনের পরে হয়তো পর্যালোচনা হবে, মন্ত্রীরা যারা দায়িত্বজ্ঞানহীন উক্তিও করছেন সেগুলি সমালোচনার মধ্যে পড়ছে। এখন ফেসবুক আছে, সব কোনো জায়গায় কিন্তু লুকানোর কিছু নাই। এখন ডিজিটাল যুগে বসবাস করি আমরা, সব কিছুর তথ্য প্রমাণ কিন্তু হাতে থাকছে। ফলে এই কথা আমি বলি নাই, এটা বলে কোনো পার পাওয়া যাবে না, এটা কিন্তু একটা কঠিন বা আমাকে মিসকোট করা হয়েছে এটা বলার না, এটা বলার সুযোগ থাকবে না। আপনার এই জবাবদিহিতার সংস্কৃতি থাকবে এবং একটা রিভিউ থাকবে। না হলে আগে তো কোনো ভোটের ধার ধারতো না যেহেতু, ফলে যা ইচ্ছা তাই করে যেত। 3-3টা নির্বাচন আমরা প্রশাসনমূলক দেখেছি, আমিডামির নির্বাচন, রাতের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ফলে কেউ কোনো কেয়ারই করতো না। এখন কিন্তু ভোটারের দ্বারে দ্বারে যেতে হবে, তার মন জয় করতে হবে, তার আস্থাটা অর্জন করতে হবে, না হলে ভোটার আপনাকে প্রত্যাখ্যান করবে, ছুঁড়ে ফেলে দেবে, তাই না? সেটা যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের সঙ্গে আমার যদি সম্পর্কটা থাকে, আমার মধ্যে যদি একটা সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয়, আমি যদি মনে করি হ্যাঁ আমার মতের কোনো মূল্য আছে, অবশ্যই মূল্য আছে, তখন কিন্তু আমাকে প্রার্থীরা জমা খরচ দিতে বাধ্য, আমাকে কিন্তু সম্মান করতে বাধ্য। সেই জিনিসটা তৈরি হতে চলেছে। আমরা একটু অপেক্ষা করি এবং আমরা সবাই সহনশীলতার পরিচয় দিই, প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে দায়িত্ববোধের পরিচয় দিই, আমরা সেটাতে অংশ নিই, তাহলে কিন্তু পরিবর্তনটা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ততই মঙ্গল। সময় অনেক আমাদের খরচ হয়ে গেছে, না হলে আমাদের এত পেছনে পড়ে থাকার কথা না। আমাদের মেধা আছে, আমাদের উদ্যম আছে, আমাদের শক্তি আছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে আমরা আমাদের মেধার প্রমাণ পরিচয় এই প্রতিফলন দেখাতে পেরেছি। আমার নিজের দেশ কেন বদলাবে না? অবশ্যই বদলাবে। আমরা যদি সবাই যদি দেশপ্রেমিক হই, যদি একটু ছাড় দিই, একটু সহিষ্ণু হই, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, অবশ্যই আমরা একটা পরিবর্তন আশা করতে পারি এবং বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং উন্নত দেশে শিগগিরই উন্নত দেশ হিসেবে পরিণত হবে এবং রোল মডেল হিসেবে পরিণত হবে। আমাদের যে জেনজির যে বিপ্লব ৩৬ জুলাই, সেটাও কিন্তু বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। সবার নজর ছিল আমাদের নির্বাচনটার দিকে। নির্বাচনটা আমরা সুন্দর, শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি, প্রায় রক্তপাতহীন। কয়েকজন মারা গেছে, সেগুলি ন্যাচারাল ডেথ, কিন্তু আমরা ৯১ নির্বাচনেও কিন্তু সহিংসতা দেখেছি, অনেক প্রাণহানি দেখেছি। সেই তুলনায় অনেক সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। সমস্ত জল্পনা কল্পনাকে, মিথ্যা উদ্বেগকে, দ্বিধাকে, চাপা উৎকণ্ঠা, যেটা সংকট, তারপরে সংশয় ছিল যে নির্বাচন হবে কি না, শেষ পর্যন্ত কিভাবে কি হবে, সব কিছুকে কিন্তু মিথ্যা প্রমাণ করে, উপেক্ষা করে আমরা একটা শান্তিপূর্ণ মডেল একটা বিশ্বের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সেটাও আমাদের একটা অহংকারের জায়গা। ২১ যেরকম আমাদের অহংকারের জায়গা, ৩৬ জুলাই আমাদের অহংকারের জায়গা। আমাদের এই নির্বাচনটাও একটা সুন্দর রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বিশ্বে এবং আমরা সম্মানিত জাতি হিসাবে নিজেদেরকে
আমাদের বিশ্ব দরবারে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, যেগুলি আমাদের অতীতে তিনটা নির্বাচনে আমাদের জাতীয় ইমেজ প্রশ্নবিদ্ধ ছিল, ভুলুণ্ঠিত ছিল, সেটাকে আমরা অনেকখানি উদ্ধার করতে পেরেছি। ভবিষ্যতে আমরা তারুণ্যের শক্তিকে সম্বল করে সামনে আরও এগিয়ে যেতে চাই। তারা অবশ্যই দেশটাকে ইতিবাচকভাবে বদলে দেবে, একটা গুণগত পরিবর্তন সাধিত হবে। আপনাকে ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক। তিনি অনেক ইতিবাচক আশা করেছেন, আমরাও আশা করি। কিন্তু এই পরিবর্তন বা বদলে যাওয়ার পথে কিছু নেতিবাচকও আমরা কিছু লক্ষ্য করছি সাম্প্রতিক। উনি কিছু কথা বলেছেন, এর মধ্যে যেমন ধরেন আপনার একটি ইতিহাস সৃষ্টি করেছে জামাত নতুন ওখানে গিয়ে, তেমনিভাবে নতুন করে কিছু স্থানে চাঁদাবাজির ঘটনা বা অভিযোগ আসছে। কিছু মন্ত্রী যারা বেফাঁস কথাবার্তা বলছেন বলে এরকম বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। এবং আপনি দেখেছেন একজন নির্বাচিত এমপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে, তিনি যদিও স্বতন্ত্র সেখানে। তো এই যে সংস্কৃতির যে পরিবর্তন রাজনৈতিক, সেখানে এইগুলোকে আপনি বাধা হিসেবে দেখছেন কিনা? না, এগুলো আসলে বাধা না। ওই যে আমি বললাম যে ইন্ডিভিজুয়াল চেঞ্জ এবং কালেকটিভ চেঞ্জ, শুরুতে তো আসলে ব্যক্তি আমার নিজের পরিবর্তন আনতে হবে, তারপরে হয়তো বা আমরা এই তিনজনের মধ্যে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করব। তো প্রধানমন্ত্রী তো আসলে এই মুহূর্তের নেতা, উনি তো ওনার নেতৃত্বে ওনার মধ্যে তো আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। ধরেন খালেদা জিয়া যে রাজনীতি করেছেন, উনি কিন্তু অনেকটা শালীন, ভদ্র, সহনশীল রাজনীতি করেছেন। হ্যাঁ, উনিও কিন্তু খুব প্রতিপক্ষকে নিয়ে বাজে বক্তব্য খুবই কম, আমি শুনি নাই আসলে আমার জীবনে। আমি কখনোই শুনি নাই যে উনি খুব এই ধরনের আজে বাজে কথাবার্তা বলেছেন। একই তো ধারা আমাদের এখনকার প্রধানমন্ত্রীর মধ্যেও দেখছি। তো এই ব্যক্তির আচরণটা যখন কালেকটিভলি সবার মধ্যে ছড়িয়ে যাবে, তখন এই যে আপনি যেগুলো বললেন, তো এগুলার আমার মনে হয় না দেখা যাবে। আর আমার ধারণা কেবল তো সরকার বসলো, সরকারকেও তো গুছিয়ে উঠতে দেওয়ার একটু সময় লাগবে। ধরেন আপনি তো এক ধরনের জঞ্জাল এবং সরিয়ে তারপরে ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু ক্ষমতায় বসেছেন। 17 বছর কিন্তু বাংলাদেশের রাষ্ট্রটা ফাংশনাল ছিল না। এটা আসলে কন্ট্রোলড বাই, আপনি আওয়ামী লীগও বলা যাবে না, ওই শেখ হাসিনা এবং তার যে কিছু বশংবদ তোষামতকারী ছিল 5-6 জন, একটা কোহর্ট, তারাই কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করত। এখন তারপরে 5ই আগস্টের বিপ্লব হলো, বিপ্লবের পরেও যে অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো চালিয়েছে সেটা বলা যাবে না। পুলিশ এখনও ফাংশনাল না ঠিকমতো, আপনার আরও যেগুলো রাষ্ট্র পরিচালনার অর্গান আছে এগুলোও ঠিকমতো কার্যকর না। ব্যুরোক্রেসি বলেন, প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী বা স্টেক হোল্ডার বলেন, তো এইগুলো আস্তে আস্তে এক সপ্তাহ কিন্তু হয় নাই যে দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, তো মন্ত্রীরা তাদের দপ্তরে যাচ্ছেন, শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কি অবস্থা। অনেকেই পূর্বে দায়িত্ব পালন করেছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে তারা যেখানে রেখে গিয়েছিলেন এখন কোন জায়গায় আছে, কি পরিমাণ পরিশ্রম করতে হবে। তো একটা অ্যাসেসমেন্টের তো একটা বিষয় আছে। রাতারাতি, যে হাফিজ ভাই যেটা বললো, রাতারাতি তো পরিবর্তন হবে না। এখন ধরেন বিএনপি দায়িত্ব নেওয়ার পর এই যে সারা দেশে ধুম করে সব চাঁদাবাজি বা হারাহানি বন্ধ হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। এটা আস্তে আস্তে হবে এবং সরকারের এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে এবং আমরা আশাবাদী যে সরকার শক্ত হাতে কিছু দৃষ্টান্ত তো স্থাপন করতে হবে যে যে এই অপরাধটা করলে এরকম সত্যিই শাস্তি না, হয়। এরকম তো হচ্ছে। ওই দিন তো দেখলাম আপনার লক্ষ্মীপুরের সদ্য নির্বাচিত সংসদ সদস্য নিজ দলের 6 জনকেই তো মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন। এরকম তো সারা দেশের টুকটাক নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই চাঁদাবাজি বা বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, আটক করা হচ্ছে। আর সুনির্দিষ্টভাবে চাঁদাবাজি যাদের অভিযোগ থাকবে তাদেরও ধরা হবে আমার ধারণা। কিন্তু এইখানে আবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কালকে রাত্রে একটা জিনিস খুব ভাইরাল হলো, আপনি খেয়াল করেছেন কিনা, মোহাম্মদপুর আদাবরে জি। যে বিএনপির লোকজন চাঁদাবাজি করেছে এবং তার বিপরীতে ফুঁসে উঠেছে জনতা, আদাবর থানায় ঘেরাও করেছে। পরবর্তীতে যেটা জানা গেল আসলে এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। ওইখানে কিছু ওই যে কাজ টাজ করে ছোট ক্ষুদ্র কিছু প্রতিষ্ঠান, ফ্যাক্টরি আছে, তাদের শ্রমিকদের বেতন দেয়া হয়। এইবার হচ্ছে লোকাল যে ছিনতাইকারী, যে ওই কিছু কিশোর গ্যাংট্যাং আছে, এরা খোঁজ রাখে যে ওই প্রতিষ্ঠানে কবে বেতন দেওয়া হয়। বের হলেই শ্রমিকদেরকে ধরে মারধর করে টাকা পয়সা কেড়ে নেয়। এখন এটা কিন্তু বন্ধ করতে হবে, কিন্তু প্রকৃত ঘটনাটা না বলে, আমি বলছি না যে বিএনপির লোকজন অপরাধ বা এই ধরনের আজে বাজে কাজে জড়িত না, এত বিশাল বড় দল। এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা ধারণা আছে যে ঠিক আছে, আমি রাজনীতি করলে আমার লোকাল প্রভাব বিস্তার করে আমি কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করব।
তো এই মানসিকতা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আর দ্বিতীয়ত এরকম যে লোক, আজে বাজে লোক যে বিএনপিতে নাই, এটাও অস্বীকার করা যাবে না। তো এটা আস্তে আস্তে আপনি ধরেন যে উনি এইমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, মন্ত্রীরা দায়িত্ব নিলেন, আইনের প্রয়োগ হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলে আমার ধারণা এই যে আপনি যেটা বললেন, দু একজন লাগামহীন কথাবার্তা বলছেন, বেফাঁস কথাবার্তা বলছেন, আমার ধারণা এগুলোও ঠিক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জি, হাসান হাফিজ আসলে তিনি কিছু অপতথ্যের কথা বলছেন। আমরা লক্ষ্য করেছি বিগত যে সরকার ছিল আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি বারবারই অপতথ্যের কথা বলতেন। আমরা যারা সাংবাদিক আমরা অপতথ্য প্রতি মুহূর্তে মোকাবেলা করতে হচ্ছে ইদানিং। আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে নানান ধরনের গুজব, অপতথ্য। সেটি এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এবং এখন আরও বেশি এআই এর কারণে আপনার হচ্ছে কিছু ভিডিও তৈরি করার সুযোগ হচ্ছে বা কিছু ছবি, ইমেজ তৈরি করার সুযোগ হচ্ছে। সেক্ষেত্রে এই যে পরিবর্তনের যে রাস্তাটা সেইটি কতটা সহজ হবে এই অপতথ্য মোকাবেলা করে? আপনারা তো ইনস্টিটিউশন হিসেবে যদি বলি প্রেস ক্লাব আপনারা মানে আপনার হচ্ছে এই ফ্যাক্ট চেক নিয়েও আপনারা সাংবাদিকদের প্রশিক্ষণ দিচ্ছেন, কাজ করছেন। তো কতটা সহজ হবে আসলে এটা অপতথ্য সহজ হবে না, এটা কঠিন হবে। এটা আগের থেকেই কঠিন ছিল এবং দিন দিন আরও কঠিন হচ্ছে। অন্তর্বর্তী সরকার কিন্তু এটাকে অ্যাড্রেস করার জন্য যতটা সক্ষমতা, ক্যাপাসিটি বিল্ডিং যেটা বলে, সক্ষমতা বাড়ানোর যেই উদ্যোগটা নেওয়া দরকার ছিল সেটা তারা নেয় নাই। ফলে কিন্তু এগুলি ছড়িয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি যে এইগুলি বড় ধরনের ক্ষতি করতে পারে নাই। আর সমাজ মাধ্যমে যেসব মানুষের নির্ভরতা হয়েছে সেটাও কিন্তু এই অপশাসনের, দুঃশাসনের ফল। কারণ মূল মিডিয়াকে এত নিয়ন্ত্রণ করা হয়েছে, আপনি জানেন যে টেলিভিশনগুলিকে, অনেক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, মিডিয়া বন্ধ করে দিয়েছে। ৬৮ জন সাংবাদিককে খুন করা হয়েছে এই ১.৫ দশকেরও বেশি সময়ে। সাগর রুনিকে হত্যা করা হয়েছে, সেগুলির বিচার এখনও পর্যন্ত হয় নাই। ফলে এই সংকটটা রয়েই গেছে আসলে। তো মানুষ যেহেতু মূল তথ্য, আসল তথ্যটা মূল ধারার মাধ্যমে, গণমাধ্যমে পেত না, ফলে মানুষ কিন্তু বিকল্প ওই দিকে মাধ্যমে? খুঁজতো। এবং আপনি জানেন যে পানির প্রবাহ যেরকম নিচের দিকে যায়, মানে মানুষ কিন্তু তথ্যের জন্য বুভুক্ষু থাকে। এখনকার যুগ হচ্ছে তথ্য, মানে মানুষ কিন্তু সবসময় তথ্যের জন্য আকুল থাকে, ব্যাকুল থাকে, এটা জানার জন্যে। তখন যাচাইও করি না আমরা। এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশের মানুষেরই দোষ না, বিশ্ব মানুষ মাত্রই কিন্তু খারাপ জিনিসটাকে দ্রুত গ্রহণ করে এবং সহজে বিশ্বাস এইটা করে ফেলে। আপনার উন্নত দেশেও কিন্তু এরকম হুজুগ আছে, সেখানেও কিন্তু যাচাই বাছাই অনেক সময় করে না, কিন্তু হওয়া দরকার, একটু যৌক্তিক হওয়া দরকার আসলে। মানে আমাদের ফ্যাক্ট চেক তো নিজেরাও আমরা করতে পারি অনেক, যে এইটা একটা অবিশ্বাস্য কথা, এটা কি সত্যি, এই প্রশ্নটা আমাদের মধ্যে যদি জাগে তাহলে কিন্তু অনেকখানি গুজব কিন্তু দ্রুত ছড়ায় এবং এইটা খুব নাশকতাটা কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। ফলে এটার ক্যাপাসিটি বিল্ডিংটা করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। সেখানে রাজনৈতিক দলগুলির ভূমিকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ভূমিকা আছে, বিশেষ করে গার্জেনদের ভূমিকা আছে। শিশুদেরকে সেইভাবে আমরা যেন গড়ে তুলতে পারি। এখনকার যুগ যেই আধুনিক ডিজিটাল যুগ, আমরা কিন্তু এই ডিভাইস থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রাখতে পারবো না, কিন্তু এটার কুফলও আছে, সেটা খারাপ দিকটা যেন আমরা বুঝতে পারি। অনেক দেশে আপনি জানেন যে শিশুদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না 18 বছর পর্যন্ত, কিন্তু আমরা তো আমাদের ছোট শিশুদের হাতেও মোবাইলটা তুলে দিচ্ছি। ফলে কিন্তু তার মধ্যে সেরকম যে একটা আসক্তি জন্মাচ্ছে, মানে গভীরতার দিকে কিন্তু যেতে পারছে না। আমরা এই ফেব্রুয়ারি মাস চলছে, বইমেলা হওয়ার কথা ছিল, সেটাও নানান মানে কারণে ব্যর্থতার কারণে, মিসম্যানেজমেন্টের কারণে, বিশৃঙ্খলার কারণে সেটা আমরা এখনও পাচ্ছি না। আমরা পাঠ বিমুখ একটা জাতি, আমরা বই বিমুখ একটা জাতি। সেই সৃষ্টিশীলতার ক্ষেত্রটা কিন্তু উপেক্ষিত, সেই শিল্পটা অত্যন্ত রুগ্ন। আমাদের মননের চর্চা নেই, আমাদের জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য সত্যিকারের চেষ্টাটা নাই। আশা করি নতুন সরকার সেই দিকে অ্যাড্রেস করবে। এবং আরও একটা বিপজ্জনক দিক হলো যে বিপুল সংখ্যক যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেটার একটা বিপজ্জনক দিক আছে। তাদের কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার একটা উজ্জ্বল একটা সম্ভাবনা আছে, এরকম অতীতের ইতিহাস তাই বলে। আমরা চাইবো যে সেই চোরাবালিতে যেন তারা পা না দেয়, তারা যেন নিজেদেরকে সংযত রাখে, যৌক্তিক একটা অবস্থান যেন তাদের মধ্যে হয়। এবং এটা চমক দেখানোর জন্য যদি পরিবর্তনগুলি যেন না হয়, সত্যিকারের তাদের ভিতর থেকে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী এটার
আচরণে সেটার প্রতিফলন ঘটাতে হবে, বাস্তবায়ন দেখাতে হবে। তাহলেই আমরা আশা করতে পারবো যে একটা সত্যিকার ভালো দিকে আমরা বদলে যাচ্ছি। বদলে যাওয়া তো দুই রকম হতে হবে, খারাপের দিকেও বদলে যেতে পারেন আপনি, ভালোর দিকেও ভালোর বদলে দিকেও যেতে। যেতে আমরা তো কল্যাণের দিকে যেতে চাই, আমরা শুভর দিকে যেতে চাই, আমরা মানবিক বাংলাদেশ একটা দেখতে চাই, তাই না? গুণগত পরিবর্তন একটা চাই, যেখানে সুশাসন থাকবে, শান্তি শৃঙ্খলা থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, মুক্তিযুদ্ধের চেতনার লালন থাকবে এবং প্রগতিশীলতার চর্চা থাকবে। ধর্মান্ধতা থেকে, গোঁড়ামি থেকে, কুসংস্কার থেকে, বিজ্ঞান বিমুখতা থেকে আমরা মুক্তি চাই। সেটার একটা ক্ষেত্রই তৈরি হওয়ার জন্যে এই নির্বাচনটা হয়েছে। আমরা সেটা পেয়েছি, রক্তপাতহীন একটা নির্বাচন একটা পেয়েছি, শান্তিপূর্ণ, সুষ্ঠু, এবং সেটাকে সংহত করে স্থায়ীভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেখানে শুধু এই নির্বাচিত সরকারের দায়িত্ব না, আমি বারবার বলি যে প্রত্যেকটা নাগরিকের যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব আছে, যে রাষ্ট্র যেহেতু আমার, সুতরাং এটার ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আমার, সেটাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমার, যে অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে শুদ্ধভাবে চলার এবং আমাদের উত্তর প্রজন্মকে সেভাবে দীক্ষিত করারও একটা দায়িত্ব আমাদের মধ্যে আছে। সামনে একটি বিপদও আছে। বিপদটা হচ্ছে যে এই বদলে যাওয়াটা আসলে লোক দেখানো কিনা, আর অন্যদিকে হচ্ছে যে স্বৈরাচারী হয়ে ওঠার একটি টেনডেন্সি কিন্তু আশঙ্কা থাকে, যে আমি যখন আ এ বিপুল সংখ্যক ম্যান্ডেট নিয়ে যখন একটি সরকার আসে, যেমন এর আগে আওয়ামী লীগের সরকার। আপনি যদিও বলেছেন যে তারা শুরু থেকেই ফ্যাসিস্ট। কিন্তু তারা দেখেছি যে একসময় কিন্তু সংবিধান সংশোধন করে অনেক কিছু তাদের নিজেদের করে নিয়েছিল শুধু এই ম্যান্ডেটের কারণে। বিএনপি কিন্তু একই ধরনের ম্যান্ডেট পেয়েছে। তিনি সেই আশঙ্কার কথা জায়গাটি বলছিলেন। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। এখন প্রথম যে প্রশ্নটা করলেন যে লোক দেখানো বদলে যাওয়াটা হয় কিনা, তো ধরেন আরেকটা হচ্ছে যে বিএনপির মধ্যে তারা আবার যে এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে আবার তারা ফ্যাসিস্ট বা স্বৈরাচারী মানে ওই হয়ে যায় কিনা। গর্বটা কাজ করে কিনা বুকের ভেতরে যে আর তো কেউ নেই, আমি আছি। হ্যাঁ, মানে ওইরকম একটা শঙ্কা থাকে কিনা, এটা আসলে আমার মনে হয় না এরকম একটা শঙ্কার জায়গা আছে। একটু আমি যেটা বললাম যে ন্যাচারালি আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল, এটা কিন্তু আফটার 71 না, তারা যে তৈরি হলো 47-এর পরে মুসলিম লীগ ভেঙে, তারপরে আবার যে আওয়ামী মুসলিম লীগ, এরপরে ভাসানীর যে ওই হাফিজ ভাইয়ের মনে আছে পুরনো ঢাকার, মুসলিম বাদ দিয়ে, হ্যাঁ, মুসলিম বাদ দিয়ে সিনেমা হলে যা হামলা করলো, ভাসানীর নেতৃত্বে যে একটা প্রোগ্রাম ছিল, একটা সিনেমা হলে এই আওয়ামী লীগের লোকজন যে হামলা টামলা করে সেটা পণ্ড করে দিল। এইরকম ধরেন একটা স্বৈরাচারী মনোভাব কিন্তু বিএনপি না, আমি বলছি যে আওয়ামী লীগের মধ্যে শুরু থেকেই আছে, মানে যে একটা দখল মারামারি ফ্যাসিস্ট। বিএনপি ধরেন বড় দল, এদের যথেষ্ট গণভিত্তি আছে, বিস্তৃতি আছে, তো এদের পক্ষে হওয়া সম্ভব, কিন্তু আমি মনে করি বাই নেচার এটা বিএনপির পক্ষে সম্ভব না একটু স্বৈরাচারী হওয়া। তবে হাফিজ ভাই যেটা বলছেন যে বিএনপি যদি ওই পথে যায় তাহলে তাদের পতন হতে পারে। তারা আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট হিসেবে রূপটা পরিগ্রহ করতে পেরেছে, মানে ফ্যাসিস্ট শক্তিতে রূপান্তরিত হতে পেরেছে, আমার মনে হয় না বিএনপি সেটা পারবে। বিএনপির পক্ষে স্বৈরাচারী হওয়া সম্ভব না, কিন্তু তারা যদি কোনো কারণে করার চেষ্টা করে, সেইটা আসলে ভয়াবহ হবে দেশের জন্য, আমাদের জন্য, বিএনপির জন্য, কারণ তখন বিএনপিরও পতন হবে ক্ষমতা থেকে। তো এই জায়গাটায় আমাদের মনে হয় একটু আমাদের সরকারের প্রতি সমালোচনাটা জারি রাখা উচিত। সরকার যে ভুলগুলো করবে এগুলো আমাদের আসলে বলা উচিত, সরকারকে সতর্ক করা উচিত। সেক্ষেত্রে আসলে উনি গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গও তুলেছিলেন আলোচনায়, জি, যে ফ্যাসিস্ট আমলে কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে উনি বলেছেন, এবং ৬৮ জন সাংবাদিককে হত্যা করেছে। এখন তাহলে এই সরকারের কাছে আমাদের আসলে কতটুকু ফ্লেক্সিবিলিটি আমরা পাবো মনে করেন? আমার মনে হয় ভালোই পাওয়া যাবে। বিএনপি এর আগে ৩ মেয়াদে সরকার পরিচালনা করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, খালেদা জিয়ার ২ টার্ম। ওই ৩ সময়ে কিন্তু গণমাধ্যম, একবারে যে গণমাধ্যমের উপর হামলা বা চাপ আসে নাই এটা বলা যাবে না, কিন্তু কম্পারেটিভলি খুব ভালো অবস্থায় ছিল। আমি নিজেই খালেদা জিয়া শেষ আমলে গণমাধ্যমে কাজ করেছি, আপনিও ছিলেন। তখন কিন্তু আসলে আমরা খুব বেশি চাপের মুখে পড়ি নাই, কিন্তু আমরা কিন্তু তখন ৪ দলীয় জোট বা পার্টিকুলারলি বিএনপির এমপি মন্ত্রীদের নিয়ে অনেক সংবাদ প্রকাশ করেছি, তাদের অসঙ্গতি অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছি খুব বেশি, কিন্তু আমি কোনো চাপ ফেস করিনি, কখনো কেউ ফোনও করেনি। হ্যাঁ, অনেক মন্ত্রী এমপিদের নিয়ে তো আমরা নাম ধরেই তো সংবাদ, আপনিও করে, আমরা একই প্রতিষ্ঠানে কাজ করেছি ইনফ্যাক্ট। তো এইটা আমার মনে হয় এই প্র্যাকটিসটা বিএনপির থাকবে, গণমাধ্যম স্বাধীন থাকবে, এটা বিএনপির স্বার্থে এটা করা উচিত। বিএনপি যদি একটা সুশাসন দিতে চায় তাহলে পরে মানে আমি কি ভুল করছি সেটা যদি আমি আপনাকে বলতে না দেই,
আমি তো পরিশুদ্ধ হতে পারবো না, আমি তো ভুলগুলি শুধরাতে পারবো না। তো সেই জায়গায় আমি মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে, একটা টুকটাক যেগুলো ঘটবে সেটাও যেন না ঘটে, জি। এই বিষয়ে বিএনপি সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। হাসান হাফিজ ভাই, আপনি তো প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিকদের অভিভাবক। আহ, আপনি দেখেছেন যে কিছুদিন আগে দুটি বড় বড় মবের ঘটনা ঘটেছে, যদিও তার 5ই আগস্টের পরে আরও কিছু ঘটনা ঘটেছিল, বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছিল এবং প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, আপনি জানেন। তো এই যে মবের ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকদের উপর এক ধরনের চাপ যাতে তৈরি না হয়, সেক্ষেত্রে কতটুকু সমালোচনা করবার অধিকার সাংবাদিকদের আছে বলে আপনি মনে করেন সরকারের যে কোনো কর্মকাণ্ডের? সমালোচনা করার অধিকার আছে, সেটাও একটা দায়িত্বশীলতার মধ্যে করতে হবে, সেটারও একটা সীমাবদ্ধতা আছে। মানে তথ্য প্রমাণের ভিত্তিতে সত্যিকারের সত্যটাকে উদ্ঘাটন করাটাই হচ্ছে সাংবাদিকতার দায়িত্ব। তো স্বেচ্ছাচার কখনোই কিন্তু স্বাধীনতা হতে পারে না। ফলে সেই জায়গাটাও যেন আমরা মনে রাখি, আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে, তারপরে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশের রাষ্ট্রের অখণ্ডতা, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, তারপরে ব্যক্তিগত শালীনতা, মানে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি যেন আমরা সেরকম অশ্লীল কুরুচিপূর্ণ যেন কিছু আমরা প্রচার না করি, সেই সব ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে। না হলে কিন্তু স্বাধীনতাটা অর্থবহ হবে না, এবং না হলে একটা ভাইব্রান্ট একটা মিডিয়া আমরা পাবো না। ভাইব্রান্ট মিডিয়া একটা গণতন্ত্রের জন্য অতি অবশ্যই প্রয়োজন, ভুল চুকটা ধরিয়ে দেওয়ার জন্যে, কিন্তু সেটা যেন মানে আমাদের কোনো গোষ্ঠী স্বার্থে যেন না হয়, সত্যিকারের দেশের অর্থে যেন হয় এবং কল্যাণের জন্য হয় একটা, এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য হয়। সেটার জন্যে কিন্তু অনেক দায়িত্বশীল হতে হবে আমাদেরকে, আগের থেকে অনেক বেশি, আরও বেশি দেশপ্রেমিক হতে হবে, আরও সহিষ্ণু হতে হবে, আরও তথ্যনিষ্ঠ হতে হবে এবং সত্যনিষ্ঠ হতে হবে, এবং বস্তুনিষ্ঠতার খাতিরে আমাদেরকে সত্যটা উদ্ঘাটন করে আনতে হবে, এবং সেটার জন্যে মানে যারা আক্রান্ত হবেন, যারা ভিকটিম হবে, তারা যেন সেরকম সহিষ্ণুতার পরিচয় দেন, তারা যেন রোষানলটা ওইভাবে আগেকার সরকারের মতো করে এরকম পত্রিকার অফিস জ্বালিয়ে না দেওয়া, সেটার সামনে গরু জবাই না করা, তারপরে অনেক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে, আপনি জানেন, অনেক সাংবাদিক নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গণমাধ্যমে যে সেন্সরশিপ আরোপ করা হয়েছে সেটার থেকে মুক্ত হতে হবে। আপনি দেখেন চলচ্চিত্রে যেরকম সেন্সরশিপ বোর্ড ছিল, সেটা এখন সার্টিফিকেশন বোর্ড হয়েছে। তো বদল কিন্তু হচ্ছে আস্তে আস্তে। একসময় কিন্তু বিরোধী দল মানেই হরতাল, সারা দেশ অচল করে দেওয়া, সেটা কিন্তু এখনকার জেনারেশন জানে না হরতালের ভয়াবহতা কতখানি, কত প্রাণহানি হয়েছে, কত সম্পদ নষ্ট হয়েছে, কত হাজার হাজার কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে, বিনিয়োগ বন্ধ হয়েছে, রপ্তানি বন্ধ হয়েছে, সেটা থেকে তো আমরা বেরিয়ে এসেছি, তাই না? সুতরাং আমরা যদি দেখি 54 বছরের অর্জন কিন্তু আমাদের নিতান্ত ফেলনা না আসলে, জি। কিন্তু তারপরেও যতটা আমাদের প্রত্যাশিত ছিল সেটা আমরা অর্জন করতে পারি নাই। এখন একটা সামগ্রিকভাবে একটা একটা নতুন বাতায়ন, একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, সেখানে আমাদের দ্রুত সেটা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা যেন সেটাকে অ্যাভেল করি। না হলে যদি আমরা এবার ফেল করি, তাহলে আবার হয়তো 50 বছর 100 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেটার সামর্থ্য আমাদের নেই, আমাদের সেই সুযোগও নেই। আমরা চাইবো যে এটাকে যতটা সম্ভব অর্থবহ এবং দ্রুত মানুষের ঘরে ঘরে যেন 36 জুলাইয়ের আন্দোলনের ফসল যেন ঘরে ঘরে পৌঁছায়, দারিদ্র্য দূর হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সমৃদ্ধি এবং ঋদ্ধির দিকে আমরা যেন এগিয়ে যাই। আমরা একটা মননশীল জাতি হিসেবে জ্ঞানভিত্তিক আমরা একটা সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি, সেখানে হানাহানি থাকবে না, সেখানে মুক্ত চিন্তার চর্চা থাকবে, গণতন্ত্রের চর্চা থাকবে, ধর্মীয় গোঁড়ামি থেকে আমরা মুক্ত হব। এটার উপরে আমি বারবার জোর দিচ্ছি, কারণ আমাদের মধ্যে এই প্রবণতাটা দেখা যাচ্ছে, এবং শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবীব্যাপী একটা ডানপন্থী উত্থান আমরা লক্ষ্য করছি, সেটা কিন্তু আতঙ্কজনক। মানুষের মধ্যে তো সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি দুইটাই আছে। একটা সেটা, আমরা মানুষ কেন, আমরা পশু পাখি জীবজন্তুর থেকে কেন আলাদা? আমাদের মধ্যে একটা রেশনালিটি কাজ করে, আমাদের মধ্যে যৌক্তিকতা কাজ করে, মানবিকতা কাজ করে। সেটা যদি আমরা চর্চা না করি, তাহলে যদি আমরা সেই ফ্যাসিস্ট, সেই নাশকতাকে মানে প্রবণতাকে যদি উৎসাহিত করি, ইগনোর করি, যদি তাদেরকে প্রশ্রয় দেই, তাহলে কিন্তু আমরা খারাপের দিকেই আমরা যাব, আরও খারাপ। আপনি যেটা বললেন বদলে যাওয়ার দিন, সেটা যদি খারাপের দিকে যায়, তাহলে কিন্তু জাতি হিসেবে আমরা রুইন্ড হয়ে যাব, আমরা অকার্যকর রাষ্ট্রে পরিণত হব। সেটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। 18 কোটির যে জনসম্পদ আমাদের আছে, সেটাকে আমরা কাজে লাগাতে চাই, আমাদের যে মেধা আছে সেটা কাজে লাগাতে চাই, বিশ্বমানে আমরা নিজেদের দেশকে উন্নীত করতে চাই। জি, মারুফ মল্লিক, হাফিজ ভাই সুশাসনের কথা বলছেন। সুশাসনের পথে প্রথম বাধা হলো দুর্নীতি।
আর আমলাতন্ত্রের বাধা তো আছে। আপনি যেহেতু একজন গবেষক হিসেবে কাজ করেন, তো সেক্ষেত্রে আমাদের এই আমলাতন্ত্র এবং এই দুর্নীতি এটিকে পার হয়ে উতরে গিয়ে সরকারের কতটুকু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে? আমি আসলে মনে করি এই বাংলাদেশের আমলাতন্ত্রের যে স্ট্রাকচার এবং আমরা যেভাবে ব্যুরোক্রেটদের রিক্রুট করি, এটা আসলে পুরোপুরি আমি পরিবর্তনের পক্ষে। মানে এই যে এরকম বিশাল বিসিএস পরীক্ষা হচ্ছে, তারপরে রিক্রুট হচ্ছে, এটার পক্ষে না আমি। কারণ এইরকম এরা যে শক্ত, এখন কিন্তু দেখেন রাজনৈতিক দলের পাশাপাশি ব্যুরোক্রেটও একটা বড় স্টেক হোল্ডার কিন্তু রাষ্ট্রের। অনেক সময় ব্যুরোক্রেসি কি চায় বা চায় না তার উপর কিন্তু সরকারের অনেক কিছু নির্ভর অনেক করে কিছু, এখন। এমনকি সত্যি কথা বলতে গেলে সরকারের টিকে থাকাও নির্ভর করে। আমরা তো জনতার মঞ্চের কথা তো আমাদের মনে আছে। তো এই জায়গায় আমি মনে করি আমাদের আমলাতন্ত্রের আমূল পরিবর্তন করা উচিত। কারণ কি দুর্নীতির যে কথাটা বললেন, এটা আসলে একপক্ষীয় বিষয় না যে আমাদের রাজনীতিবিদরা শুধু দুর্নীতি করেন আর ওনাদের কারণে দেশ একদম রসাতলে যাচ্ছে, তা না। এখানে আমলাতন্ত্রেরও একটা ভূমিকা আছে। কারণ একটা মন্ত্রী যখন যান দায়িত্বে বা দফতরে যান, ওনার যে আশেপাশের লোকগুলাই কিন্তু তাকে অনেক পরামর্শ দেয়। এবং আমাদের পলিটিক্যাল এডুকেশনটাও ওই রকম না যে একজন নেতাকে নেতৃত্বের জন্য তৈরি করা হয়। মানে আমাদের পলিটিক্যাল প্র্যাকটিসটা ওই রকম না। দেখবেন আপনি বাইরের দেশে একজন লিডার কিন্তু খুব তৃণমূল থেকে উঠে আসেন, বিভিন্ন দায়িত্ব পালন তিনি করেন। সত্যিকারের নেতা হয়ে হ্যাঁ, আসেন। মানে দেখা গেছে যে অ্যাঙ্গেলা মেরকেল উনি খুব একজন সফল চ্যান্সেলর ছিলেন জার্মানির। দেখা যাবে যে খোঁজ নিলে উনি কখনো না কখনো স্থানীয় সরকার, সিটি গভর্নমেন্ট এগুলার দায়িত্ব পালন করেছেন, অথবা শ্যাডো গভর্নমেন্টে উনি ছিলেন। মানে একদম একটা মানে কি বলবো যে একটা অনুশীলন করানো হয় তাদেরকে যে তুমি যখন মন্ত্রিত্বের দায়িত্বে যাবা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবা তাহলে আসলে তুমি কিভাবে কাজ করবা। আরও যদি বলি, ধরেন ওদের যে পরিবেশ মন্ত্রী হয়, সে দীর্ঘদিন পরিবেশ মন্ত্রণালয়ের পাশাপাশি একটা শ্যাডো মন্ত্রী হিসেবে কাজ করে পরিবেশের আইন কানুনগুলো সে দেখে, গ্লোবাল পলিটিক্সটা দেখে, পরিবেশ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কী হচ্ছে, ওদের কী প্রবলেম, একটা বিস্তারিত ধারণা নিয়ে উনি যখন মন্ত্রণালয়ে বসেন, ওদের ব্যুরোক্রেটদের আসলে মন্ত্রীদের কিছু বোঝানোর বা বলার থাকে না। কিন্তু আমাদের এখানে এটা স্বীকার করতেই হবে, এটা অনেকে বাজেভাবে নিতে পারে। আমাদের দুঃখজনক হলেও সত্যি যে অনেক রাজনীতিবিদ যখন মন্ত্রিত্বের চেয়ারে গিয়ে বসেন, অনেক নীতি পলিসির নাম উনি প্রথমবারের মতো শুনেন বা জানেন। যে ধরেন এই ক্লাইমেট পলিসি বা এই আপনার হেলথ পলিসি বা এডুকেশন পলিসি, এই জায়গায় আমাদের একটা বিশাল গ্যাপ আছে। এই গ্যাপটার সুযোগ কিন্তু নেই যে আমলারা, আমি যেটা বললাম। তো এই আমলাতন্ত্রের যদি মৌলিক পরিবর্তন আমরা করতে পারি একটা, তাহলে এই যে দুর্নীতির যে কথাটা খুব জোর দিয়ে বলছেন প্রধানমন্ত্রী, উনি তিনটি কথা বলেছেন যে দুর্নীতি দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি, এই 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 সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এইগুলা করতে হলে দুর্নীতি তো আসলে এটা একদম মানে কি বলবো ফরজ কাজ। আপনি দুর্নীতি অন্তত শতভাগ কমাইতে না পারেন, 50%ও যদি আপনি রিডিউস করতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের, আমাদের যে ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হয়েছি যে আমাদের দেশ গরিব এবং আমাদের কি রিসোর্স নাই। আমি তো দীর্ঘদিন বিদেশে থাকি, এখানে আমি 2টা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিদেশে। তো আমরা ওইখানে দেখেছি যে আমরা কিন্তু আসলে গরিব না। আমাদের যেটা হয়েছে, আমাদের রিসোর্সের অ্যালোকেশন আছে, প্রপার ইউটিলাইজেশন নাই। ধরেন আপনার গ্লোবাল এই ওয়েস্টে কিন্তু পড়াশোনা ফ্রি না। আপনি ইউএসএ, কানাডা বা ইউকেতে পড়তে যান, আপনাকে হাজার হাজার ডলার, পাউন্ড দিয়ে পড়তে হয়। ওরা বড়লোক দেশ, এত উন্নত বড়লোক দেশ। জার্মানি বা ইউরোপের কিছু দেশে ফ্রি, কিন্তু একটা টিউশন ফি দেওয়া লাগে, মানে সেমেস্টার ফি। তো এত উন্নত দেশ, বড়লোক দেশ, ওদের কিন্তু এডুকেশন ফ্রি না এবং ওদের হেলথও ফ্রি না। আপনাকে ইন্স্যুরেন্স দিতে হয়, ইন্স্যুরেন্স না দিলে কোনো চিকিৎসা পাবেন না। আমরা গরিব দেশ, আপনি দেখেন আমাদের কিন্তু প্রাইমারি স্কুল থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা একদম ফ্রি, অলমোস্ট ফ্রি। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি বাংলাদেশে। আমরা যে বেতন এবং হলের ভাড়া এবং ডাইনিংয়ের যে কুপনের যে দাম দিতাম, এটা একদম ন্যূনতম, একদম পুরোপুরি ফ্রি। এটা বলার মতোই না। হ্যাঁ, বলার মতোই না। এবং আপনি দেখেন আমাদের যে পাবলিক হসপিটালগুলোতে আপনি 10 টাকা, এখন কত আমি জানি না, এখনো 10 টাকা দিয়ে একটা টিকিট কিনলে আপনি একটা বেড ফ্রি পাচ্ছেন, কিছু মেডিসিনও পাবেন তার সঙ্গে। পৃথিবীর কোনো দেশে আপনি 10 টাকাকে যদি 100 টাকা, $1 সময় যদি সমান, যদি এখন $150 কাউন্ট করেন, তাহলে একটা বেডের দাম কত সেন্ট পড়তেছে আপনার? এই 10-15 সেন্ট। আপনি কি আমেরিকায় 15 সেন্টে কোনো হাসপাতালে বেড পাবেন? পাবেন না তো। সেখানে তো কোটি কোটি টাকা খরচ হয়ে যায়, লাখ লাখ টাকা লাগবে আপনার। তা
তাইলে পরে আমাদের রাষ্ট্র এত, আমরা বলি যে গরিব দেশ হিসেবেও, অনুন্নত দেশ হিসেবে সেই কিন্তু তার নাগরিককে ফ্রি এডুকেশন দিচ্ছে, ফ্রি স্বাস্থ্য হেলথ সেবা দিচ্ছে, এবং আমাদের যে ট্রান্সপোর্টেশন, এই যে আমরা যে রেলে ট্রেনে চলি, টিকিটের দামও তুলনামূলকভাবে কম, আমরা যে সেবা দিই তার তুলনায়। এখন আমাদের দেশে সমস্যাটা হচ্ছে দুর্নীতি। এই সার্ভিস আপনি কাস্টমার এন্ডে গিয়ে আপনি হাসপাতালে গেলে দেখবেন বেড নাই, ওষুধ নাই, বিশ্ববিদ্যালয়ে দেখবেন শিক্ষকরা ঠিকমতো পড়ায় না। আমি তো খুব একটা বিষয় নিয়ে শঙ্কিত। দেখেন, আমি প্রাইমারি স্কুলে পড়েছি, সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি। বাংলাদেশে এখন কেউ আর আমরা যেই শ্রেণীটাকে প্রতিনিধিত্ব করি, এই শ্রেণীর কেউ ছেলে মেয়ে আর প্রাইমারি স্কুলে কিন্তু যায় না। আপনার ছেলে মেয়ে যায় কিনা আমি নিশ্চিত না, যায় না। আর 10-15 বছর পরে দেখবেন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের শ্রেণীর আর কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবে না, সব যাবে প্রাইভেটে। কারণ সেইখানে একটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করা হচ্ছে। এখন আমরা যেই প্রাইমারি স্কুলে পড়েছি, তাদের যে টিচারদের কোয়ালিটি ছিল, সেখানে যে এডুকেশনটা আমরা পেয়েছি, এখন সেটা নাই। এই মূল জিনিসটা হচ্ছে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব এবং দুর্নীতি। এই দুর্নীতি বা জবাবদিহিতাটা যদি দুর্নীতি দূর করতে পারি এবং জবাবদিহিতা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে তো আমি তো মনে করি না যে বাংলাদেশের উন্নয়ন, উনি যেটা বললেন, আটকানোর কোনো সুযোগ নাই। আপনি লিমিটেড রিসোর্স নিয়ে যেই সেবা আপনি আপনার নাগরিককে দেন, পৃথিবীর অন্য কোনো দেশে দেয় না। সুশাসন নিয়ে কথা বলছিলেন ডক্টর মারুফ মল্লিক। সুশাসন, জবাবদিহিতা এবং সেই সঙ্গে আমলাতন্ত্র, এটি কিন্তু বড় বাধা বাংলাদেশে। তিনি উল্লেখ করেছেন, তিনি বলছেন যে কম্পেয়ার করেছেন বাংলাদেশ অনেক কিছু ফ্রি দেয় যেটা বিদেশে ফ্রি দিতে পারে না। তাহলে মানে এই সরকারের জন্য আসলে এই আমলাতন্ত্র এবং এই সুশাসনের বাধাটা দূর করা কতটা সহজ হবে? আমরা দেখেছি যে এর মধ্যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো আমরা একটু অপেক্ষা করি, মাত্র 4 দিন হলো ওই সরকারের, তাই না? 4 দিনে তো আমরা কোনো রেজাল্ট আশা করতে পারি না। তবে এর মধ্যেও একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। শুল্কমুক্ত গাড়ি যে এমপিরা নেবে না, একটা মানে এটা প্রথম জামায়াত ঘোষণা করে দিচ্ছে। জামায়াত তো রেজিমেন্টেড একটা পার্টি, কিন্তু বিএনপির মতো পার্টি সেখানে সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নিয়েছে শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট তারা নেবে না। এটা কিন্তু একটা বিরাট ঘটনা, বাংলাদেশের জন্য বিশাল ঘটনা। আর আপনি যেটা বললেন যে মানে হানাহানি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, উচ্ছৃঙ্খলতা হচ্ছে, সেটার জন্য বিএনপি যত বেশি অ্যাকশান নিয়েছে, এত কেন্দ্রীয় নেতারা পর্যন্ত সেখানে রেয়াত পান নাই, সেটাও একটা বিরল ঘটনা। তো আমরা অনেকগুলি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিন্তু আবার বড় বড়ও আছে। গুণগত পরিবর্তনটা কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। পলিটিক্সটা কিন্তু আস্তে আস্তে ডিফিকাল্ট হয়ে উঠছে। আমরা দেখব যে মানে তারা সাফল্যের পরিচয় দিবেন। গতকালই একটা জায়গায় দেখলাম একজন এমপি রাস্তায় যে এরকম যানবাহনে চাঁদাবাজি হয়, সেটা নিজের হাতে এটা দমন করার জন্য রাস্তায় নেমেছেন। ফলে এরকম যদি একজন এমপির জায়গায় যদি 50 জন নামে, তাহলে তো আস্তে আস্তে দূর হবে। কিন্তু সব জায়গায় একটু আমাদেরকে সামান্য সময় দিতে হবে। 4 দিনে আমরা ভাবতে পারি না যে এরকম একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, ঘষা দিলাম, দত্ত আসলো, একটা রাতারাতি কিছু পেয়ে গেলাম। কিন্তু আমাদের জন্য সেটা একটু সময় দিতে হবে। এই পরিবর্তন করাটা কিন্তু খুব কঠিন, কারণ খারাপ জিনিস কিন্তু স্বভাব থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেই দেখেন না, খারাপ একটা অভ্যাস থাকলে বদ অভ্যাস থেকে আমরা সহজে মুক্ত হতে পারি না। অনেক সেটার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, আবার প্রবণতাটা আসে যে ওর মধ্যে আবার ফিরে যায়, এই ধরনের। তো আশা করি একটা পরিবর্তন হবে। নাশকতা কিন্তু এখনও আশঙ্কা আছে, পরাজিত শক্তি কিন্তু এখনও তারা ভোলে নাই, তাদের সেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কিন্তু তারা তৎপর আছে। আবার কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মানে তৃণমূল পর্যায়ে সতর্ক থাকতে হবে। সবসময় যে পুলিশ এটা রুখে দিতে পারবে তা না। আমরা যদি পুলিশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করি, সত্যিকারের পুলিশকে যদি জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। সব পুলিশই তো খারাপ ছিল না, পুলিশকে ব্যবহার করা হয়েছে একটা বশংবদ বাহিনী হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। তারা কিন্তু রাতের ভোট করে দিয়েছে, নানান ধরনের অপকর্মে তারা লিপ্ত ছিল। সেগুলি অনেকখানি কমে এসছে এবং আস্তে আস্তে আসবে। সুশাসন প্রতিষ্ঠা হলে, জবাবদিহিতা প্রতিষ্ঠা হলে এবং দুর্নীতির বিরুদ্ধে যদি কঠোর অবস্থানে সরকার যাওয়ার মতো তাদেরকে তার ম্যান্ডেট তাদের হাতে আছে, তারা যদি এটাকে কাজে লাগাতে পারে, ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনি দেখেন যে নির্বাচন কমিশন যেই নির্বাচনটা করে দিতে পেরেছে, সেখানেও আমার সুযোগ হয়েছিল যাওয়ার। সেখানে আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা এখন পুলসেরাতের মধ্যে আছেন, আপনাদের পূর্বসূরীরা কাঠগড়ায় দাঁড়াচ্ছেন, আপনারা এখন খলনায়ক হবেন না নায়ক হবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তারা
আমাদের সৌভাগ্য যে তারা সেইভাবে তাদের দৃঢ়তার পরিচয় দিতে পেরেছেন এবং একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পেরেছেন এবং সেখানে টার্ন আউটও খুব ভালো, 60%-এর উপরে বলা চলে। আমাদের আশঙ্কা ছিল যে এটা খুব কম হবে ভোটের পার্সেন্টেজ ভোট দেওয়ার, তো সেটা কিন্তু একটা সম্মানজনক, একটা বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করেছে। দেশে বিদেশের বহু পর্যবেক্ষক এটা দেখেছেন, আমরা নিজেরাও দেখেছি, আমরাও ভোট দিয়েছি। এর আগে ভোট দিতে গিয়ে আমরা ফেরত এসেছি, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের আস্থা ছিল না, পরিবেশটা এত বিষাক্ত হয়ে উঠেছিল। তো সেটার থেকে মুক্তি আমরা অনেকখানি পেয়েছি। আশা করি আমরা যদি প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে, যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দেই, দেশপ্রেমের পরিচয় দেই, একটু সহিষ্ণুতা, একটু সংযম আমরা দেখাতে পারি, আমরা যদি একটা পারস্পরিক শ্রদ্ধার একটা সংস্কৃতি গড়ে তুলতে পারি, তাহলে অতি অবশ্যই আমরা বদলাতে পারবো, দেশটাকে বদলাতে পারবো। আমাদের নতুন জেনারেশনকে একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ আমরা দিয়ে যেতে পারবো। কারণ আমাদের সময় শেষ, তরুণদের হাতেই বদলাবে। এবং এই মন্ত্রিসভা যেটা নতুন গঠিত হয়েছে, সেখানে যেরকম দক্ষ, প্রবীণ, অভিজ্ঞ মন্ত্রীরা আছেন, সেখানে মেধাবী তরুণরাও কিন্তু সেখানে আছেন। আমরা আশা করব তারা তাদের সম্মিলিত প্রজ্ঞা দিয়ে, তাদের নিষ্ঠা দিয়ে এবং দেশপ্রেম দিয়ে, সততা দিয়ে, ঐকান্তিকতা দিয়ে, সদিচ্ছা দিয়ে একটা সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দেবেন। আমরা সেটার জন্য অপেক্ষমান রইলাম এবং আমরা তাদেরকে আবার এটাও সতর্ক করে দেব, তারা যেন অতিমাত্রায় বেশি আত্মবিশ্বাসী হয়ে, স্বৈরাচারী হয়ে না ওঠেন। তারা যেন নিজেদের আয়নায় নিজেদেরকে চেহারাটা দেখেন এবং দেয়ালের লিখনগুলি যেন তারা পাঠ করেন, সমাজ মাধ্যমে কী লেখা হচ্ছে সেটা যাচাই বাছাই করে প্রকৃত পরামর্শটা যেন তারা গ্রহণ করেন, গঠনমূলক সমালোচনাটাকে তারা যেন সহ্য করেন, মিডিয়াকে যারা সেইভাবে একটা প্রাণবন্ত মিডিয়া হিসেবে যেন তারা প্রতিষ্ঠা করার উপযোগী একটা অনুকূল একটা ক্ষেত্র যেন তৈরি করে দেন, তাহলে তারাই উপকৃত হবেন, গণতন্ত্র উপকৃত হবে, শেষ পর্যন্ত 18 কোটি মানুষই উপকৃত হবেন। বাংলাদেশ একটা সত্যিকারের মানবিক, সুস্থ, সুন্দর, সুষ্ঠু, অর্থনীতিতে সমৃদ্ধ, শান্তিতে একটা বিজয়ের প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে প্রতিভাত হবে। আমরা সেই সুদিনের অপেক্ষায় আমরা থাকতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর মারুফ মল্লিক। সেদিন একটা পত্রিকা পড়লাম যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তার হাতে একটা বড় সুযোগ এসেছে বাংলাদেশের দেশনায়ক হওয়ার। তিনি দলের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, নাকি রাষ্ট্রনায়ক হবেন, একটা বড় চান্স আছে তার সামনে। তিনি সেই জায়গায় আসলে কতটা যেতে পারবেন সেটি। আর দল এবং সরকার যখন মিশে যায়, একাকার হয়ে যায়, তখন একটি বড় ধরনের সমস্যা তৈরি হয়। দল এবং সরকারকে তিনি কিভাবে আলাদা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? না, প্রথমে যেটা বললেন, হ্যাঁ, তার সামনে তো একটা এরকম আপনার ফেসিবাদের পরে জঞ্জালময় পরিবেশ, এটা কি বলবো, যে হেফাজত হজবরল অবস্থা, ওইখান থেকে তো রাষ্ট্রকে যদি উনি বের করে আনতে পারেন, ডেফিনেটলি উনি তো একজন সুশাসক হিসেবে ইতিহাসে পরিচিত হবেন। ধরেন সামহাও উনার পলিটিক্যাল ভাগ্যটা উনার বাবা মার সঙ্গে মিলে গিয়েছে। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন আসলে বাকশাল, রক্ষী বাহিনী, মারামারি, হানাহানি, পাল্টা একটা অস্থির সময়ে উনি দায়িত্ব নিয়েছিলেন। নিয়ে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্থিরতা ফিরিয়ে এনেছেন উনি। হ্যাঁ, বাংলাদেশে এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সামাজিক ভিত্তি, এটার পাটাতনটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা একটা বিশাল বিষয় বাংলাদেশের ইতিহাসে। এবং ওনার মা খালেদা জিয়াও কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি দায়িত্ব নিলেন এবং একই অবস্থা, এরশাদের স্বৈরশাসনের দেশে অর্থনীতির অবস্থা খুব খারাপ, বেহাল অবস্থা। উনি যখন দায়িত্ব নেন তখন মনে হয় বাংলাদেশের 2 মাসের রিজার্ভ ছিল তেলের বা আমাদের এই বিদেশিদের পয়সা দেওয়ার জন্য, যেগুলো আমরা কিনি আর কি, আমদানি করি, আমদানি মূল্য পরিশোধের। তো ওই অবস্থায় উনি দায়িত্ব নেন। তখন বাংলাদেশে সচল গার্মেন্টস কারখানা ছিল 350। উনি যখন দায়িত্ব ছাড়েন, প্রায় আমার ধারণা $10-12 বিলিয়ন একটা রিজার্ভ রেখে গিয়েছিলেন ওই সময়। এবং ওই সময় 96 সালে বাংলাদেশের সচল কারখানার সংখ্যা ছিল 3,500, 350 থেকে 3,500। তার যে অর্থনৈতিক উদারীকরণ নীতি এবং তার যে এই যে সামাজিক এবং আরও কিছু কথা বলা হয় না আমাদের খালেদা জিয়ার, যে খুব বেশি, যে উনি কিন্তু বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন। যে স্কুল ড্রপ আউট যারা ছেলে পেলে গিয়ে শ্রমে নিযুক্ত হয়, তাদেরকে খাবারের বিনিময়ে, ওই সময়টা কাজ করে যে সে পয়সা পাইতো ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই সমপরিমাণ অর্থের খাদ্য সহায়তা দিত সরকার। যার ফলে প্রচুর ছেলে মেয়ে স্কুলে এসেছে এবং নারী শিক্ষার হার বেড়েছে, নারীদের উপবৃত্তি
পঞ্চম শ্রেণী পর্যন্ত উনি শুরু করেছিলেন মেয়েদের। এই যে এটার একটা সুফল কিন্তু এখন আমরা এখন পাই। আপনি দেখবেন নারীদের ক্ষমতায়ন বা নারীদের যে পার্টিসিপেশন বেড়েছে পলিটিক্সে বা এডুকেশনে, পেশা জীবনে, এটার একটা সুফল পাচ্ছি। তা আমি মনে করি একইভাবে তারেক রহমানের সামনেও সুযোগ এসেছে, একটা বিশাল সুযোগ। যেইভাবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ওনার বাবা মা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, এবং তারও সুযোগ এসেছে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার। বাংলাদেশকে যদি একটা সুশাসন, আর কিচ্ছু লাগবে না, উনি যদি সুশাসন এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারেন। একটা জিনিস কি, আমাদের দেশে মানুষের চাওয়া পাওয়া কিন্তু খুব সীমিত। আপনি দেখবেন পশ্চিমা দেশের মানুষদের চাহিদা কিন্তু অনেক, তাদের ভ্যাকেশনে যাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, মানে উইকেন্ডে পালন করতে হয়, মানে ওদের লাইফটা খুব এক্সপেন্সিভ। আমাদের দেশের সাধারণ মানুষের চাওয়া কিন্তু খুব বেশি না। তারা ধরেন বছরে 2টা উৎসব থাকে, মুসলিমদের ঈদ, 2 ঈদ, আর হিন্দুদের পূজা থাকে। এই সময় তারা একটু ভালো জামা পোশাক আশাক কিনবে, ভালো খাবার দাবার খাবে, আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে উৎসব পালন করবে। এইটাই তাদের একমাত্র পাওয়া আর চাওয়া আর কি। আর চাই যে তার সন্তানটা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবে, এই তো। এর বাইরে আমাদের প্রায় শতভাগ আমাদের এই বাংলাদেশি মানুষের চিন্তা হচ্ছে সে সকালে অফিসে যাবে, স্বাভাবিকভাবে অফিসটা করে বিকালে শান্তিপূর্ণভাবে বাসায় আসবে। বাসায় ফিরে সে তার ফ্যামিলিকে নিয়ে একটা মুভি দেখবে বা একটা নাটক দেখবে, দেখে খাওয়া দাওয়া করে রাতে ঘুমায় যাবে। এর বাড়তি কোনো চাহিদা বাংলাদেশের মানুষের নাই। আর পাশাপাশি চাই যে সুশাসনটা, ওই যে উনি যে সকালে অফিসে যাবেন, নির্বিঘ্নে অফিসে যাবেন, ফিরে আসবেন, বা তার সন্তান স্কুলে যাচ্ছে, কোনো ধরনের সংকট হবে না, নিরাপদে বাড়ি ফিরে আসবে, বা তার বাসায় ওয়াইফ আছে বা তার ওয়াইফও আর একটা জায়গায় চাকরি করেন, তিনিও স্বাভাবিকভাবে ফিরে আসবেন, কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন না। এইটাই তো এই দেশের মানুষের চাওয়া। হ্যাঁ, এর খুব বেশি কিছু না কিন্তু আসলে, যে একদম আমাদেরকে খুব উপরে যেতে হবে, বছরে 2বার আমাকে ভ্যাকেশনে যেতে হবে, আমার এই দরকার ওই দরকার, ম্যাক্সিমাম মানুষের নাই। তো যেহেতু চাহিদা কম, সেটা পূরণের সুযোগটা বেশি। আমার কাছে মনে হয় উনি সফল হবেন এবং ইতিহাসের পাতায় উনি ঠাঁই করে নেবেন, আমার বিশ্বাস। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে দল, হ্যাঁ এইটা না, এইখানে আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। আর দলকে সরকার থেকে আলাদা করার কোনো দরকার নাই, কারণ সরকারটা চালাচ্ছে তো ওই দল। এখন বিএনপি ক্ষমতায়, তাইলে পরে এই সরকারের যাবতীয় নীতি পলিসি তো তৈরি করে দেবে বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, তারা, বিএনপির লোকজন মন্ত্রণালয়ে বসবে। তাহলে আমাদের দেশে বলা হয় যে দল একটা, সরকার এক হয়ে গেলে এই সেই হয়ে যায়, আওয়ামী লীগের উদাহরণ টানা হয়। এটা আসলে হচ্ছে সুশাসনের অভাব। আপনি যদি সুশাসন দেন, আপনি যদি গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারেন, করাপশন যদি আপনি সমাজ থেকে দূর করতে পারেন, রাষ্ট্রের মধ্যে বিএনপি ঢুকে গেলে সমস্যা নাই তো, কারণ কার্যত বিএনপি তো চালাচ্ছে। এটা তো আমরা বলি জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের, ফাইন, বাট দলটা তো বিএনপি, তাদের আইডেন্টিটি বিএনপি হিসেবেই তো পরিচালনা করছে তারা রাষ্ট্র। এখানে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিফলিত হবে, এখানে তো শেখ মুজিবের আদর্শ বা এরশাদের আদর্শ প্রতিফলিত হবে না, মার্কসের আদর্শ প্রতিফলিত হবে না। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে যে সুশাসনের উপর, একদম বটম আপ অ্যাপ্রোচ থেকে, যেন ইউনিয়ন পর্যায়ে থেকে আমাদের স্থানীয় সরকারগুলো আরও অ্যাক্টিভ হয়, আরও দায়িত্বশীল হয়, জবাবদিহিতা বাড়ে। আমরা খালি বলি যে আমাদের মন্ত্রীরা সম্পদের হিসাব দিতে হবে, মন্ত্রীদেরকে, রাজনৈতিক নেতাদের স্বচ্ছ হইতে হবে, জবাবদিহিতা। আপনার যারা তৃণমূলে আছে, যে ইউনিয়ন বিএনপির সভাপতি, যে ইউনিয়নের রাজনীতি করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা যারা আশেপাশে ছোটোখাটো দুর্নীতি করি, মনে করি এটা দুর্নীতি না, বড় দুর্নীতি আসল দুর্নীতি। দুর্নীতি তো এইভাবেই বাড়ে। আপনি যদি তৃণমূল, এখন আপনার প্রশ্ন হচ্ছে টপ ডাউনে যাবেন না বটম আপে যাবেন, আমার মনে হয় যে টপ ডাউন থেকে শুরু করতে হবে, বটম আপ থেকে শুরু করতে হবে। বটমে যদি আমরা যদি সৎ হই, আমরা যদি দুর্নীতি না করি, আমরা যদি সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করে দিই, তাহলে কিন্তু মন্ত্রীর পক্ষে দুর্নীতিবাজ হওয়া সম্ভব না, কারণ তার উপর একটা প্রেশার থাকবে, চাপ থাকবে। এখন আমরা তো নিজেরা সুযোগ সুবিধা নিচ্ছি, তৃণমূলেই কোনো সুস্থ স্বাভাবিক রাজনীতিও নাই, আপনার স্বচ্ছতাও নাই। আপনি জানেন ইউনিয়ন পরিষদে আপনার বার্থ সার্টিফিকেট বের করতে তো আমি যে ঘুষ দিতে হবে, হ্যাঁ না, যে আমার এই যে আমার ভোটার আইডি কার্ড বের করতে তো মানে রীতিমতো রফা দফা অবস্থা, ঘুষ দিতে হয়, জান বের হয়ে যায় রীতিমতো। তাইলে পরে যেইখানে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম দুর্নীতি, সেই সমাজের সদস্য হিসাবে আপনি রাজনীতিবিদদের কিভাবে বলেন ভালো হয়ে যাও। হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে তারা তো রাষ্ট্র পরিচালনা করে, তারা লিডার। এখন লিডাররা বলবে এটা তো ভাইস ভার্সা,
আপনাকেও ভালো হইতে হবে, ওনাকেও ভালো হইতে হবে। আমি এক পক্ষকে দোষারোপ করছি না একচেটিয়া। আমি বলছি সবাইকেই ভালো হইতে হবে। আমি শুরুতেই যেটা বলছিলাম যে কালেকটিভ চেঞ্জ, আমরা সবাই মিলে পরিবর্তিত হইতে হবে, জি, নাহলে মুশকিল। আপনাকে ধন্যবাদ জনাব হাসান হাফিজ। আমরা শেষের দিকেই আছি অনুষ্ঠানের। কনক্লুশন টানতে চাই। অনেকগুলো বিষয় আপনারা নিয়ে এসেছেন। তিনি শেষে যেটি বলেছেন সুশাসন, স্থানীয় পর্যায়ে দুর্নীতি এবং বাংলাদেশের মানুষের চাহিদা খুবই কম। তিনি বলেছেন যে নিশ্চিন্তে ঘুমানো, চুরি হবে না, ডাকাতি হবে না, রাস্তায় ছিনতাইকারী ধরবে না বা দূর থেকে কোনো একটা গুলি এসে তাকে লাগবে না, আবার বাসায় এসে তিনি ঘুমাতে চান। তো সরকারকে এতটুকু নিশ্চিত করার জন্য সরকার যদিও কতগুলো কর্মসূচি দিয়েছে, আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এ ধরনের আরও সামাজিক সুরক্ষার কিছু কর্মসূচি। এর বাইরে কি করা উচিত? শান্তি শৃঙ্খলা রক্ষা করাটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে নিরাপত্তাটা দিতে হবে। তারপরে অর্থনৈতিক যে বিপর্যয়টা আছে সেটাকে মোকাবেলা করতে হবে, কারণ অনেক ঋণের বোঝা, তারপরে অনেক দায় দেনা, কিন্তু তারপরে অনেক অসম চুক্তি আছে, সেগুলি কিন্তু পর্যালোচনার জন্য ইতিমধ্যেই সরকার বলেছে যে তারা এগুলো পর্যালোচনা করে দেখবেন সেখানে দেশের স্বার্থ কতখানি রক্ষিত হয়েছে। তো এগুলি হচ্ছে মেইন চ্যালেঞ্জেস আসলে। তো এইটা আশা করি সম্মিলিতভাবে তারা মোকাবেলা করার মতো তাদের দক্ষতা যোগ্যতা আছে, অতীত অভিজ্ঞতাও আছে, সেখানে অভিজ্ঞ নেতারা আছেন, তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের দেশপ্রেম দিয়ে এবং নতুন সময়ের যে চাহিদা সেইটার অনুযায়ী তারা কর্মসূচি নিয়ে একটা প্র্যাগম্যাটিক, একটা বাস্তব একটা তারা যদি পদক্ষেপ নেন তাহলে কিন্তু তারা অনেকখানি সাফল্যের মুখ দেখবেন। তাহলে তাদের বিরাট কর্মী বাহিনী আছে, দেশব্যাপী তাদেরকে সেইভাবে সংগঠিত করে কেউ যদি উচ্ছৃঙ্খলতা করে তাকে কঠোর হস্তে দমন করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা হয়েছে অতীতে সেগুলির থেকে মুক্ত হয়ে যেন তারা এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশাটা থাকবে। আমরা আশা করব যে একটা নতুন নির্বাচনের ফলে যে এরকম গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা নতুন একটা স্তরে উপনীত হয়েছি সেটাকে যেন আমরা সংহত করতে পারি, এটার ফসল যেন ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, বিশ্ববাসীর কাছে যেন আমাদের মাথা উঁচু থাকে সবসময়, আমরা একটা মর্যাদাশীল জাতি হিসেবে মানে আত্মসম্ভ্রমটাকে যেন আমরা রক্ষা করতে পারি। আমরা যেরকম অহংকারের মানে পরিচয় দিয়েছি, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলন দিবসকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা ৩৬ জুলাই সৃষ্টি করতে পেরেছি, আমরা স্বাধীনতা এনেছে রক্ত দিয়ে। তো সব দিক থেকে আমাদের অর্জনগুলি অসামান্য, সেগুলি ঐতিহ্যটাকে আমাদের লালন করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে সেভাবে দীক্ষিত করতে হবে। আর তাহলে অবশ্যই আমরা একটা প্রগতিশীল জাতি হিসাবে, একটা মুক্ত মনের জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো, যেখানে বিজ্ঞান মনস্কতা থাকবে, যেখানে ধর্মীয় কুসংস্কার গোঁড়ামি থাকবে না, পশ্চাৎপদতা থাকবে না, সেই রক্ষণশীলতা থাকবে না, নারী পুরুষ সবাই মিলে আমরা একসঙ্গে এগিয়ে যাব। সেই প্রত্যাশাটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা যেন সেই জনপ্রত্যাশাটা পূরণ করতে পারি, যার যার ক্ষেত্র থেকে আমরা দায়িত্বটা পালন করি, এবং আমরা আশা করব যে সরকার অতীতের ভুলচুক থেকে এবং বর্তমানের যে দেয়াল লিখন পাঠ করে মানে মানুষের ভাষা বুঝতে পেরে নিজেদেরকে সংশোধন করবেন, কোনো ভুলচুক হলে সেটাকে সংশোধন করবেন এবং তারা এগিয়ে যাবেন, এবং তাদের সেই দৃঢ়তার পরিচয় তারা দেবেন। মানুষ যে তাদের উপরে আস্থা রেখেছে, তাদের উপরে শ্রদ্ধা করেছে, তাদেরকে বিশ্বাস করেছে, সেটা সম্মানটা যেন রক্ষা করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটা দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মারুফ মল্লিক। একদম 30 সেকেন্ডে আপনি যদি আপনার প্রত্যাশাগুলো বলে দেন, তারপরে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। তিনি ক্লোজিং দিয়েছেন, আপনি এক ধরনের একটা ক্লোজিং। প্রত্যাশা তো হচ্ছে যে উনি তো বললেন, এর বাইরে আমি যেটা রিপিট করব না, যুক্ত করছি যে আমাদের এই বর্তমান সরকারের একটা লক্ষ্যমাত্রা হইতে হবে যে আমাদের এই নতুন শ্রমের খাত, নতুন শিল্পের বিকাশ ঘটাতে হবে। আমাদের গার্মেন্টস ছিল, রেমিটেন্স, প্রবাসী শ্রমিক, এর বাইরে আমাদের দরকার নতুন শিল্পের বিকাশ, যেখানে আমরা প্রচুর জনগোষ্ঠীকে এমপ্লয় করতে পারবো। তাইলে পরে উনি যেই প্রত্যাশাটা করলেন সবগুলিই আপনি দেখবেন যে গার্মেন্টসের 90-এ আপনার খেয়াল আছে কিনা 80-র দশকে রেশন শপ ছিল, এবং ওই সময় দেখতাম যে নিম্ন আয়ের দরিদ্র মানুষজন লাইন ধরে থাকতো। 90-এর দশকে সেই রেশন শপগুলো আর ছিল না। কারণটা হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্পের একটা ব্যাপক বিকাশ ঘটেছিল, মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছিল, মানে অনেক চাকরি টাকরি পেয়েছে মানুষ, পাশাপাশি অনেক শিল্পের ডেভেলপ হয়েছে লিঙ্কেজ। এইরকম আমাদের আরেকটা শিল্প বিপ্লব দরকার এখন বাংলাদেশে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মাই টিভি পরিবারের পক্ষ থেকেও আশা করি আমাদের আলোচকরা যেরকম বাংলাদেশের প্রতিচ্ছবি তাদের আলোচনায় বলেছেন, তেমনই একটি বাংলাদেশ গড়ে উঠুক এবং বর্তমান সরকার সেই অর্জনগুলোতে সফল হোক, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের 50 মিনিট।